আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। আমি জেবা, যারা ফ্যামিলি লাইফ ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আরও নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি, অনেক কিছু শেয়ার করার জন্য, মনের অনেক কথা বলার জন্য। আশা করি তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্তই থাকবে। যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখা শুরু করেছো, ভিডিওর যে কোনো একটা পার্ট যদি ভালো লাগে অবশ্যই সবসময় তোমাদের ভালোবাসাটা আমাকে দিও। আর যারা আমাকে সবসময় সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সত্যি তোমাদের এই ভালোবাসা না আমাকে অনেক শান্তি দেয়, অনেক তৃপ্তি দেয়। আর একটা ব্লগ করার পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে, আর তখন যখন দেখি যে না আমি তোমাদের ভালোবাসা পাচ্ছি, তখন মনে হয় যে না এই কষ্টটা সার্থক, ভালো লাগে। তো যাই হোক, আজকের দিনটা ছিল আমরা যখন গ্রাম থেকে এসেছি তারপরে। গত ব্লগে আমি রাজশাহী থেকে এসেছি আর সেটাই শেয়ার করেছিলাম। তো যারা দেখোনি গ্রামের বিয়ের ব্লগগুলো তারা অবশ্যই দেখে নিও। তো আমরা যখনই তো ওদের বাবা আমাদেরকে টেকনিক্যাল থেকে তোমার হচ্ছে যে রিসিভ করে নিয়ে আসলো, দেন ও গাড়িতে বসে বলছিল দুই বাচ্চাকে যে বাবা তোমরা কি খাবে, ভাত খাবে নাকি বিরিয়ানি খাবে? তো ওই সময়টা না আমি জাস্ট ভাবতেছিলাম যে বারবার বিরিয়ানি এই জিনিসটা মানে ওদের সামনে বলছে কেন। তো ও আমাকে বলেছিল যে তোমার জন্য সারপ্রাইজ আছে। তো আমি ভেবেছিলাম কি যে হয়তো বা সে কোনো কিছু আমাদের জন্য রান্না করেছে, হয়তো বা মাংস বা খিচুড়ি, বাট বিরিয়ানি সে তো রান্না করতে পারবে না। আর আমি আগেই বলে দিয়েছিলাম যে দেখো বাইরের কোনো খাবার দরকার নেই, আমি বাসায় যে ভর্তা ভাত খাবো, ডিম ভেজে খাবো তাও ভালো, বাট জার্নি করে আসছি এখন আর বিরিয়ানি খাবো না। বাট ও আগে অর্ডার করেছে ফুড পান্ডায়, দেন ও তোমার হচ্ছে যে বিরিয়ানিটা রেখে তারপরে আমাদেরকে নিতে গিয়েছে। তো আমি যতই না করি না কেন এটা আর আসলে পসিবল ছিল না। যখন বাসায় আসছি তখন ওর আছে না যে চালাকিটা ধরা পড়েছে। ও অর্ডার করার পরে আমাদেরকে আশা দিচ্ছিল যে হ্যাঁ সারপ্রাইজ আছে বা অনেক কিছু। আসলে আমি যখনই তোমার রাজশাহীতে যাই বা টাঙ্গাইলে যাই, আসলে না ও কিছু না কিছু করে রাখে, তোমার রান্না করে নিজে। তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। সো আমি আইডিয়া করেছিলাম যে ওকে হয়তো বা সে কিছু রান্নাই করেছে, কিন্তু না, সে তো রান্না করার মুডে ছিলই না একেবারে। তো যাই হোক, আসলে সুলতান ডাইনের বিরিয়ানি অলওয়েজ আমাদের ফেভারিট। সো আমরা লাঞ্চ করার পরেই অনেক দিন হয়ে গিয়েছে হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে কফি খাই না। তো আমরা অনেক সুন্দর করে বসে কফি খেলাম। আর এখন শেয়ার করব যে আমি রাজশাহী থেকে কী কী এনেছি। অনেকেই ভাবতে পারো রাজশাহী থেকে কি কেউ এইরকম বালতি কিনে নিয়ে আসে? আমি নিয়ে আসি। আসলে আমার চিন্তাধারা না একটু অন্যরকম। আমার কাছে যদি তোমার একটা মাটির জিনিসও পছন্দ হয়ে যায়, সেটাই আমার কাছে স্পেশাল। আছে না যে অনেক লাক্সারিয়াস হতে হবে বা অনেক ইউনিক হতে হবে, ভালো হতে হবে, সেটা আমার কাছে আমি এই মতামত রাখি না। আমার কাছে কোনটা ভালো লেগেছে বা আমার মন কোনটা চাচ্ছে আমি সেটাকে সবসময় প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। তো এই বালতি ভরে তোমার হচ্ছে যে আমরা দিয়ে দিয়েছে আমার বোন কাঁচা আমড়াগুলো। আর এই বালতিটা পছন্দ কেন জানি আমার হঠাৎ হয়ে গিয়েছে। এটা আমি ইউজ করব কি করব না আমি নিজেও জানি না, আমার জাস্ট পছন্দ হয়েছে আর মনে হয়েছে কতটা কিউট, এত ছোট একটা বালতি আমার খুবই ভালো লেগেছে, যার জন্য আসলে আমি নিয়ে আসছি। আর এখানে কিছু আম আছে, তোমার দুলাভাই আম দিয়ে দিয়েছে, বলেছে যে না আমগুলো খাও, অনেক মিষ্টি, খেয়ে অনেক মজা পাবে। তো আমগুলো কিন্তু সাইজগুলো ছিল বিশাল বড় বড়। আর এই বক্সে কি আছে সেটা দেখার জন্য অবশ্যই আমার সাথেই থাকতে হবে। সত্য বলতে আমি আমগুলো কখনোই আনতে চাইনি। আমি দুলাভাইকে বলেছিলাম যে না আম লাগবে না, ঢাকায় এখনও আম আছে, আমরা কিনে খাবো। তো বলতেছে যে না আজানের আম অনেক প্রিয়। অ্যাকচুয়ালি আজান মনে করো ফ্রুটসের পাগল, যার কারণে আমার বাসায় না যে কোনো ফ্রুটস সবসময় আমার বাসায় অ্যাভেলেবল রাখতে হয় বাচ্চাটার জন্য। বাচ্চাদের তো ধৈর্য কম, তোমার একটা জিনিস চাইলো তখনই দিতে হয়, নইলে জিদ করে বা তোমার আছে না যে যেটা চাইলো বা তারপর বিপরীতে কিছু
কিছু অন্যটা দিলা তখন হয়তো বা চুপ থাকে, বাট এনিহাও তাকে একটু ফ্রুটস দিতে হয়। তো আমগুলো কিছু ছিল তোমার অনেক সুন্দর পেকে গিয়েছে, আবার ছিল কিছুটা কাঁচা কাঁচা। তো যার কারণে আমার বড় ছেলে একটু খুশি ছিল যে হ্যাঁ কাঁচা আম হলে আবার আমার বড় ছেলে খায়। তো আমগুলো আমি সুন্দর করে তোমার উঠিয়ে রাখলাম। আপন মানুষদের ছেড়ে এসেছি না, আসতে না আসতে মিস করা শুরু করে দিয়েছি। মনে হচ্ছিল যে কখন ঢাকায় আসবো, আর এখন মনে হচ্ছে আহারে আমার বোনের কাছে আর একটা দিন যদি থেকে আসতাম। মানে আমার বোনের সাথে বসা হয় নাই, কথা বলা হয় নাই, আমরা একসঙ্গে বসে একটু খেতে পারি নাই, এরকম মনে হচ্ছে। আর তোমরা এখন কি মনে করছো এই বক্স ভরে কি আমি প্রেশার কুকার এনেছি? নো অ্যাট অল। তো বক্সে কি আছে, এটা আসলে একটা সারপ্রাইজ। এই বক্সে এই জিনিসটা আনার একটা রিজন ছিল, আসলে তোমার ব্যাগ কোনো মতেই আমি পাচ্ছিলাম না, মানে অত বড় একটা ব্যাগে এটা নিয়ে যাব, আর তাছাড়া তোমার যদি বাসালা অ্যালাউ না করে, তো যার কারণে আমার দুলাভাইয়ের এটা বুদ্ধি ছিল যে প্যাকেটে নিয়ে যাও। আর সেটা আর কিছুই না, এটা হচ্ছে যে মানে এই রকম করে হয়তো বা অন্য কেউ ফ্রুটস আনে না, এটা হচ্ছে যে কাঁঠাল। এটা তাওই জোর করে কাঁঠাল দিয়ে দিয়েছে। আমি বলেছি যে না তাওই আমার কাঁঠাল লাগবে না, না তুমি নিয়ে যাও, কিছুই হবে না, আজান খাই, ওই যে আজান আজান আজান। তো যাই হোক, আসলে কোনোভাবে কোনো রকম কোনো বিপদ হয় নাই, সুন্দরভাবে আমরা সব কিছু নিয়ে আসতে পেরেছি। গ্রামের ভালোবাসা এটা, আর একদম ফরমালিন মুক্ত, অথেন্টিক, একদম অর্গানিক তোমার হচ্ছে যে ফলগুলো, যেগুলো অনেক সুস্বাদু এবং অনেক স্বাস্থ্যকর খাবার। আমরা গ্রামে গেলে কিন্তু সবসময়ই আমরা চাই যে গ্রাম থেকে মানে অনেক কিছু নিয়ে আসার। আর তোমার গ্রামে যেহেতু সব কিছুই তোমার টাটকা পাওয়া যায় বা অর্গানিক পাওয়া যায়, যেটা আমাদের ঢাকায় অ্যাভেলেবল না। তো যার কারণে আসলে যখনই গ্রামে যাই না কেন, রাজশাহী হোক, আমার শ্বশুর বাড়ি হোক, সবাই তোমার আবার কেউ বেড়াতে আসলেও কিন্তু তারা নিয়ে আসে। তো ঢাকায় যে কিছু পাওয়া যায় না তা কিন্তু না, ঢাকায় তোমার টাকা থাকলে সব কিছু পাওয়া যায়, এমন কিছু নেই যে ঢাকায় পাওয়া যায় না। কিন্তু এই যে ভালোবাসা, এগুলো জাস্ট ভালোবাসা। তো সেগুলো তো ছিল, ফল ফ্রুট এনেছি আমি, আর এসে দেখি আমার ফ্রিজে আবার আইস জমে গিয়েছে। মানে এই ফ্রিজটা না চাচ্ছে না আর আমার সংসারে থাকতে, আর আমি চাচ্ছি না তাকে মেরামত করতে। আসলে অ্যাকচুয়ালি আমার মনের কথা বলি, আমি অলওয়েজ চাচ্ছি যে আমার দুইটা ফ্রিজই যেন একেবারে নষ্ট হয়ে যাক। কেননা আমার না আছে না যে আলমারি বা বড় বড় ফ্রিজগুলো না নেওয়ার খুব ইচ্ছা হয়েছে। তো যার কারণে আসলে মানে অলসতা করছি। আর ফ্রিজ খোলার একটাই রিজন যে হ্যাঁ আমি শুধু তোমার ফ্রুটস আনি নাই, আমি এনেছি ছোট মাছ, অনেকগুলো ছোট মাছ, তারপরে হাঁসের মাংস। যারা আমার গত ব্লগটা দেখেছো তারা তো জানো যে আসলে 2 দিন ধরে আমি মাছ জমাচ্ছিলাম, বিলের মাছগুলো। আর বিলের মাছের স্বাদ তো অন্যরকম, তোমার এত সুস্বাদু মাছ। আর এই ধরনের মাছগুলো না ঢাকায় টাটকা পাওয়া অনেকটা টাফ হয়ে যায়। তো যার কারণে, আর হাঁসের মাংস তো সবসময় রাজশাহী থেকে যখনই আসা হয়, আমি হোক আর আমার মা হোক আর যেই আসা হোক না কেন, সবসময় চেষ্টা করি যে হাঁসের মাংস নিয়ে আসার। আর কয়েকদিন ধরে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় ছিল, সে কখনোই মনে করো রান্না করে নাই, কিনে কিনে খেয়েছে এইরকম, আর ফ্রিজটাও ওপেন করে নাই, যার কারণে দেখলাম যে একদম আইস জমে গিয়েছে। তো আমার সংসারে এসেছি, আমার সংসারে কাজকর্ম কিন্তু একেবারে স্টার্ট। আমরা এসে যেহেতু বিরিয়ানি খেয়েছিলাম, তো রাতে ভেবেছিলাম যে ওদের বাবার জন্য একটা সবজি রান্না করি, আর যার জন্য আমি ওই যে বিলের মাছগুলো নিয়ে নিয়েছি আর ধুন্দুল আলু দিয়ে একটু রান্না করে ফেলেছি। আর এই যে এটা হচ্ছে যে ওদের বাবার জন্য, কেননা এতগুলো বিরিয়ানি অর্ডার করেছিল, অর্ধেক বিরিয়ানি রয়ে গিয়েছে। আর এদিকে আসার সময় আমার মার শরীরটাও বেশি খারাপ ছিল, মা তো একেবারে বিরিয়ানি খেতে পারে নাই, যার কারণে রাতের জন্যও ছিল। তো আমি ভাবছিলাম যে বিরিয়ানি এটা যদি রেখে দেই তাহলে তোমার হচ্ছে যে নষ্ট হয়ে যাবে, যার কারণে তোমার রাতেও বাচ্চাদেরকে, ইভেন আমিও তোমার বিরিয়ানি খেয়েছিলাম। আর ওদের বাবা বা আমার মা হচ্ছে যে ছোট মাছ দিয়ে ভাত খেয়েছে। তো রাতের খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ শেষ। আর শেষ করেই তো আমার বাসাটা দেখতেই পেলা, 2 ভাই অনেকদিন পরে খেলনা পেয়ে পুরো বাসায় ছিটাছিটি করে নোংরা করে ছেড়েছে। তো ওগুলা পরিষ্কার করার পরে
ঘুমাতে যাওয়ার আগে আজান বলে কি আম্মু আম খাবো, তো তাকে আমি চুচা সহ তোমার স্লাইস করে কেটে দিচ্ছিলাম। আর ভাবলাম যে মানে টাটকা টাটকা আম যেহেতু, তো আমার হাজব্যান্ডকেও একটু কেটে দেই, ও যেন খায়। তবে আমগুলো সত্যি অনেক মিষ্টি ছিল। আমি ভেবেছিলাম যে না হয়তো বা মজা লাগবে না, তবে এই আমের নামটা আমি জানি না একেবারে অনেস্টলি। তো আমগুলো আসলেই অনেক সুস্বাদু ছিল। বাসা থেকে কিছুদিন দূরে থাকলেই কিন্তু আমাদের হাউসওয়াইফদের বাসায় আসার পরে না মাথা গরম হয়ে যায়, কেননা বাসা নোংরা হবেই হবে। আমরা যদি বাসায় না থাকি তাহলে বাসায় বসবাস করার মতো আসলে যোগ্য থাকে না। কোথাও বেড়াতে গেলে আমার ক্ষেত্রে হয় কি, আমার না অলসতা জাগে। সত্যি, ধরো আমার শ্বশুর বাসায় গেলাম বা হচ্ছে যে মার বাসায় গেলাম, ওখানে যে মনে হয় কি আমার শরীরটা ভারী হয়ে গিয়েছে বা আমি কোনো কাজ করব না, জাস্ট আরাম আয়েশ এরকম মনে হয়। বাট যখনই নিজের বাসায় তুমি পা দিবে, তখন যখন দেখো যে কোথাও নোংরা, তখন তো মনে হয় যে এই কাজটা কখন শেষ করব বা ওই বিছানাটা কখন ঝাড়বো, কখন পরিষ্কার করব। আমার ক্ষেত্রে তো এমন হয় সব সময়ই। সো রাজশাহী থেকে আসার পরে অনেকগুলো কাজ করেছি, আসলে পুরো বাসাটাকে পরিষ্কার করেছি আমি, কেননা চারিদিকে শুধু ধুলা আর ধুলাই ছিল। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আমাদের অফ ক্যামেরায় নাস্তা হয়ে গিয়েছে। আর আজান বাবা উঠেই বলে নানু কাঁঠাল পেকেছে কিনা, আমাকে কাঁঠাল দাও। তো সত্যি কাঁঠালে তোমার চাপ দিয়ে দেখছি যে হ্যাঁ কাঁঠাল সুন্দরভাবে পেকে গিয়েছে। এর চেয়ে যদি নরম করে খেতাম তখন আর ভালো লাগতো না, যার ফলে একটু শক্ত শক্ত থাকা অবস্থাতেই তোমার কাঁঠালগুলো খোলা হয়েছে। আর কাঁঠালের কোয়া যেটাকে বলে, এটা ভালোই বড় ছিল। গ্রামে গেলে বাচ্চাদের কাপড় বলো, আমাদের কাপড় বলো, আর বিশেষ করে গরমের সময় যদি হয় তাহলে তো কথাই নাই, কাপড় চোপড় বেশি নোংরা হয়ে যায়। রাতেই লাগেজটা খুলে আমি তোমার ময়লা কাপড় চোপড় ঝুড়িতে রেখে দিয়েছিলাম। আর আমার কাজের আপাটা এসে সম্পূর্ণটা তোমার হচ্ছে যে ধুয়ে দেওয়ার চেষ্টা করেছে। তো যাই হোক, আসলে ওনার কোনো দোষ নেই, কিন্তু বাইরে বৃষ্টি, আর এই বৃষ্টির সময় তোমার কাপড় ধুয়ে দিয়েছে, যে কারণে আমার আরও রাগ হচ্ছিল যে আল্লাহ, এই বৃষ্টির সময় তো কাপড় শুকাবেই না, বরঞ্চ কাপড় থেকে একটা তোমার দুর্গন্ধ বের হয়, যেটা আমার একেবারেই ভালো লাগে না। তারপরে ভাবছিলাম যে আজকে দুপুরে কী রান্না হয়, তো ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে তাহলে কি করি, আজকে খিচুড়ি রান্না করি, আর খিচুড়ির সঙ্গে হবে ডিম ভুনা। আর মাংস বাসায় ছিল, বাট মাংস রান্না করলাম না, যে কয়েকদিন ধরে মাংস খেয়েছি প্লাস তোমার বিরিয়ানি খাওয়া হয়েছে, শুধু ডিম ভুনা দিয়েও খিচুড়ি কিন্তু অন্যরকম একটা মজাদার খাবার। তো আমাদের আজকে দুপুরের খাবারটা শুধু ডিম ভুনা আর খিচুড়ি ছিল। আর আমি ভেবেছিলাম যে হ্যাঁ রাতে আবার অন্য কিছু কোনো একটা আইটেম রান্না করলেই চলবে। দুপুরে খাওয়া দাওয়ার পরে মনে হচ্ছিল যে এক কাপ কফি খাই, তো ওদের বাবা ঘুমিয়েছিল আর আমি তোমার ড্রয়িং রুমে বসে বসে ভাবছিলাম যে আমি কিছু মিউজিক শুনি আর একটু কফি খাই, তাহলে হয়তো বা ভালো লাগবে। আমার কেন জানি ঘুম আসছিল না, একটু ফোন টিপাটিপি করছিলাম বা কিছুই ভালো লাগছিল না। তবে ভাবলাম যে হ্যাঁ কফিটা খাওয়ার পরে যখন মনে চাবে কিছু করতে দেন আমি করব। তবে আমার এই রকম তোমার বিকেলবেলা বলো বা হচ্ছে যে রাতের বেলা বলো, কফি আর মিউজিক আমার খুবই ভালো লাগে। কফি খাওয়া শেষ, তখন ভাবলাম যে মিউজিক যেহেতু চলছেই তো একটু কাজ করে ফেলি। আর আমার এই গাছটা না অকালে আবার মৃত্যুবরণের পথে প্রায়। তো আমার এত খারাপ লাগছিল, আমার আড়ং থেকে গাছ আনলে কেন যে টিকে না, কার যে নজর লাগে, আমার কিছু ভালো লাগে না। তো যাই হোক, আসলে একের পর এক গাছ মরতে মরতে অনেকগুলো টপ আমার কাছে অলরেডি জমা হয়ে যাচ্ছে, না জানি আবার কবে কোন গাছ লাগাই। তো আমি ভাবলাম যে জুতার র্যাকের ওপর ক্লথটা না কেমন মনে হচ্ছে ধুলা পড়ে একেবারে ময়লা জমে গিয়েছে। তো আমি ভেবেছিলাম যে ক্লথটা উঠিয়ে রাখি, তাহলে কাজের আপা এসে ধুয়ে দিবে। আর ওয়াশিং মেশিনে আমাদের একটু প্রবলেম হচ্ছে, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো, যার কারণে আসলে রিস্ক নিচ্ছিলাম না, যে আপাই যতটুকু ধুয়ে দিতে পারে ততটুকু ধোবে। তো তখন ভাবলাম যে আসলে তোমার ওপরের পার্টটা ধুলা পড়েছে, বাট নিচের পার্টটা কিন্তু চকচক করছে। তো আমি ভাবলাম যে আরও কিছুদিন কিন্তু এটা ব্যবহার করা যায়, তাহলে একেবারে আমি ক্লিন করে নিব। তো যার কারণে উল্টো করে আমি ক্লথটা বিছিয়ে নিলাম। আর এটা কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না যে আসলে উল্টো ছিল নাকি সিধা ছিল। তো ভাবলাম যে এইভাবেও ফেলা যায়, মন্দ না, মানে দুই পাশ থেকে তোমার প্রিন্টটা সেম সেমই আসে।
কিছু কিছু করে আমি অনেকগুলো কাজই করে নিয়েছি। আসলে বাসায় আসার পরে ধুলাই আমি চোখে দেখছিলাম না, তারপরে তোমার ফার্নিচারগুলো মুছে নিয়েছি অফ ক্যামেরায়। আসলে সব কিছু তো আর শেয়ার করা যায় না, তবে আমার বাসাটা যখনই একটু গুছানো থাকে, বিশেষ করে ময়লা মুক্ত থাকে, তখনই আমার মনে হয় যে হ্যাঁ আমার বাসাটা অর্গানাইজ আছে। কোনো কিছু নোংরা কখনো অর্গানাইজ হতে পারে না, সেটা তুমি যেটাই বলো না কেন, যেই কাজই বলো না কেন। তো যার কারণে আসলে আশেপাশের জিনিসগুলো একটু খেয়াল রাখলেই কিন্তু বাসাটা অনেক সুন্দর করে অর্গানাইজ করা যায়। তো আমি ভাবছিলাম যে এইটা আমি কি করে গুছাবো। আর আমার মানি প্ল্যান্টটা আমি আবার বারান্দায় রেখেছি, যে কিছুদিন একটু রোদে থাকলে, আবহাওয়ায় থাকলে খুব ভালো থাকবে সে। তো যার কারণে মানি প্ল্যান্টটা বারান্দায় আছে, এখানে নেই। তো আমি ভাবছিলাম যে আগোড়া থেকে যে তোমার শোপিসটা এনেছি এই মাটির এইটা, তো এইটা আমি খালি রাখবো, এখানে কোনো ফুল রাখবো না। তো যার কারণে আমি ওইটা আবার নতুন করে সাজালাম। আর এইটাতে আমি তোমার এই গাছটা রাখলাম, যে ফ্যানের নিচে না রেখে বা এসির কাছে না রেখে মানে নর্মাল আবহাওয়ায় থাক, তাও যদি বেচারা বেঁচে ওঠে। তো এই জিনিসটা মানে জুতার এই সাইডটা আমি এই সুন্দরভাবে অর্গানাইজ করলাম। আর আড়ং থেকে যে টপটা এনেছিলাম সেটা কি খালি রাখবো নাকি ফ্লাওয়ার রাখবো, অবশ্যই আমাকে তোমরা জানাতে পারো। তো এদিকে প্রায় তোমার সন্ধ্যা সন্ধ্যা ভাব। আমার বড় ছেলে এই যে দেখো দোলনায় ঘুমিয়ে গিয়েছে। মানে এরা কখন যে কোথায় কি করে, মানে আমি একটু সরেছি আর এখানে এসে দোলনায় এসে ঘুমিয়ে গিয়েছে। তো আমি ওকে ডাকছিলাম যে বাবা ওঠো, যেহেতু ওর ইভিনিং ক্লাস আছে। আমি জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট সত্যি অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি তাকে আমার বাচ্চাটাকে জাগানোর চেষ্টা করছিলাম, যেহেতু মানে বেশিক্ষণ হয়নি সে ঘুমিয়েছে, আবার ডাকতেও মায়া লাগছিল। পরে ওকে লোভ দেখাচ্ছিলাম যে ঘুম থেকে উঠলে নুডলস রান্না করে দিব, চিকেন ফ্রাই করে দিব, আইসক্রিম দিব। যেই কথা সেই কাজ। আমার বাচ্চা দুইটা না খুব আইসক্রিম লোভী। তুমি চিকেন ফ্রাই বা পিৎজা দিয়ে সান্ত্বনা দিতে পারবে, কিন্তু আইসক্রিম যখন বলবে তখনই দিতে হবে। তো ওদের বাবা যেহেতু বাসায়ই ছিল তো বললো ওকে। তো তারপরে রেদওয়ানও নিচে গিয়েছিল, এই যে দেখো আইসক্রিমগুলো এনেছে। যেহেতু বড় ছেলে নিচে গিয়েছিল, পছন্দ মতো আইসক্রিম এনেছে। ওদের বাবা আবার 3টা তোমার কোনো দিয়ে দিয়েছে। আর মনে করো মা আছে সাথে। আমার মা একটু আইসক্রিম খুব কমই খায়, আমার শাশুড়ি যতটা পছন্দ করে ততটা আমার মা করে না। তো যাই হোক আমরা তোমার হচ্ছে যে মন মতো আইসক্রিমগুলো নিয়ে নিলাম, তারপরে কিছু আইসক্রিম আবার ফ্রিজে রেখে দিলাম। তো এইভাবেই কিন্তু একেবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমার বড় বাচ্চার ক্লাসের সময় হয়ে গিয়েছিল। আর ছোটোটা এনেছিল তোমার স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম, আর ও তো অনেক হ্যাপি ছিল যে আম্মু কি মজা। তো এইভাবেই আমাদের সন্ধ্যাটা কিন্তু কাটছিল। তো ভাগ্যিস আইসক্রিম এসেছিল, নইলে আমাকে কিছু তোমার ইভিনিং স্ন্যাক্স বানাতে হতো। তো তারা যেহেতু আইসক্রিম পেয়েই খুশি, তো তাদের খুশি আমাদের খুশি। তো আমরা সবাই মিলে আইসক্রিম এনজয় করছিলাম। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আমি জানি না তোমাদের কেমন লাগলো। অ্যাজ এ ওম্যান, অ্যাজ এ হাউসওয়াইফ, অ্যাজ এ মাদার, স্বামী সন্তান সংসার নিয়ে আমার দিনটা কিন্তু এভাবেই পার হয়ে যায়। আর এভাবে আমি আমার সংসারটাকে সুন্দর করে অর্গানাইজ করার চেষ্টা করি। পুরো বাসাটাকে আমি ভালোবাসার সাথে যত্নের সহকারে রাখার চেষ্টা করি। আল্লাহ যেন সর্বদা এমন করার রাখে। সো তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।